বাড়তে থাকায় দেশের হাসপাতালগুলোতে ফের শুরু হচ্ছে করোনা পরীক্ষা। যশোরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি জুলাই আহতদের ছাড়পত্র দিতে বলেছে কমিটি। তাপে পুড়ছে দেশ, ৪৯ জেলায় অসহনীয় পরিস্থিতি। রবীন্দ্র কাছারি বাড়িতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থী প্রবেশ বন্ধ। বিতর্কিত রেফারিং নিয়ে এএফসির কাছে অভিযোগের কথা ভাবছে বাংলাদেশ। একই ফ্লাইটে দেশ ছাড়লেন হামজা সমিত। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সীমিত পরিসরে আবারও করোনা পরীক্ষার ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রাথমিকভাবে যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে RT-PCR ল্যাব রয়েছে সেখানেই এই পরীক্ষা শুরু হবে। যাদের উপসর্গ থাকবে তারাই পরীক্ষার সুযোগ পাবেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশিদ এই সব তথ্য জানান। তিনি বলেন, যেসব হাসপাতালে RT-PCR ল্যাব রয়েছে করোনা পরীক্ষা পুনরায় চালু করার প্রস্তুতি নিতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজ, মুগদা জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে পরীক্ষা চালু হবে। যেসব হাসপাতালে RT-PCR ল্যাব রয়েছে শুধু সেখানেই শুরুতে এই সুবিধা মিলবে। অধ্যাপক হালিমুর রশিদ জানান, স্থানীয় কোম্পানিগুলো থেকে পরীক্ষার কিট সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি বিদেশ থেকেও কিট আমদানির জন্য সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোকে নির্দেশনা দেওয়া হয়েছে। অধ্যাপক হালিমুর রশিদ বলেন, আমরা আশা করছি আগামী 10 দিনের মধ্যে করোনা পরীক্ষার ব্যবস্থা আবার চালু করা যাবে, তবে তা সীমিত পরিসরে হবে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, যাদের করোনা উপসর্গ থাকবে পরীক্ষা শুধুমাত্র তাদের জন্যই চালু হবে। হালিমুর রশিদ বলেন, সংক্রমণের হার যদি আরও বাড়ে তাহলে পরীক্ষার পরিধিও বাড়ানো হবে। যশোরের শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামে পূর্বশত্রুতার জেরে লিটন নামে এক বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের সীমান্তের দুর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, সন্ধ্যায় লিটন বাজারে বসে চা খাচ্ছিলেন। ওই সময় এলাকার সেলিম ও রমজান তাকে কুপিয়ে জখম করে। এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়। এখনও অচল অবস্থা কাটেনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের। সরকারের গঠিত বিশেষজ্ঞ কমিটি জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের ছাড়পত্র দিতে বলেছে। এদিকে ঈদের ছুটি শেষে তারা আবার হাসপাতালে ফিরে এলে পরিস্থিতি কী হবে তা নিয়ে দুশ্চিন্তায় আছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার এই হাসপাতালে মাত্র 3 জন রোগী ভর্তি ছিলেন। তারা জুলাই অভ্যুত্থানে আহত। 250 শয্যার এই হাসপাতালের পুরুষ ও নারী ওয়ার্ডে আর কোনো রোগী ছিলেন না। হাসপাতালের জরুরি বিভাগ খোলা ছিল। বেলা 1টা পর্যন্ত 60 জন রোগী চিকিৎসা নিয়েছেন। ঈদের ছুটির আগে জুলাই অভ্যুত্থানে আহত 54 জন হাসপাতালে ভর্তি ছিলেন। তাদের মধ্যে 3-4 জন ছাড়া বাকি সবাই বাড়ি চলে গেছেন। তবে কর্তৃপক্ষ জানিয়েছে কেউ হাসপাতালের ছাড়পত্র নিয়ে যাননি। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ঝরলেও কমছে না গরমের দাপট। 2 দিন ধরে ভ্যাপসা গরমে অস্বস্তিতে জনজীবন। এর মধ্যে দেশের 49 জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস বলছে, নীলফামারী জেলার উপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলা সহ রংপুর বিভাগের অবশিষ্ট অংশ, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি দর্শনার্থীদের সঙ্গে অসৎ আচরণ ও মারধরের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা পরবর্তী কাছাবাড়িতে হামলার পরেই এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাছারি বাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান। তবে তিনি জানান, অনিবার্য কারণবশত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে এবং পুরো বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নজরদারিতে রয়েছে। সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে বাংলাদেশ। তবে ম্যাচ শেষের কিছুক্ষণ আগে রেফারির একটি সিদ্ধান্ত বদলে দিতে পারত ম্যাচের ফলাফল। ম্যাচের ৯৩তম মিনিটে সিঙ্গাপুরের ডি বক্সের ভেতরে ফাউল করা হয় মোহাম্মদ ফাহিমকে। বাংলাদেশ দল সঙ্গে সঙ্গে পেনাল্টির আবেদন করেন রেফারির কাছে, তবে ম্যাচ রেফারি সেই পেনাল্টি দেননি। রেফারির এমন বিতর্কিত সিদ্ধান্তের কারণে এএফসির কাছে অভিযোগের কথা ভাবছে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট আমির খান। সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ২ গোল হজমের পর ১ গোল শোধ দিয়েছিল বাংলাদেশ। রেফারি শেষ সময়ে পেনাল্টি দিলে হয়তো ফলাফলটা ভিন্ন হতে পারত। রেফারির এমন সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল দলের প্রধান কোচ কাবরেরাকে। কোচের মতে এটি নিশ্চিত পেনাল্টি ছিল। সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, ফাহিমের ওপর যে ফাউলটা হয়েছে পেনাল্টিটা আমি দেখিনি, তবে আমার মনে হচ্ছে এটা পরিষ্কার পেনাল্টি ছিল। তখন আমরা পুরোদমে আক্রমণে আছি, ফুল প্রেসার খেলছিলাম প্রথম গোলটা করার পর। যদি পেনাল্টিটা হতো ২-২ হতো। আমি যদি ভুল না করে থাকি ম্যাচটা অন্তত ২-২ শেষ করার সুযোগ আসতো। তবে কেন পেনাল্টি হয়নি আমি জানি না। এই হারে এএফসি বাছাই পর্বে গ্রুপ সিতে ৩য় স্থানে আছে বাংলাদেশ। হংকংয়ের কাছে ১-০ গোলে হারের পর ভারত চলে গিয়েছে গ্রুপের তলানিতে। ১ গোল করার সুবাদে বাংলাদেশ গোল ব্যবধান ও পয়েন্টে সমান থাকলেও গ্রুপে ভারতের উপরেই আছে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে ঘিরে সমর্থকদের উন্মাদনা ছিল তুঙ্গে। ঘরের মাঠে আশা জাগানিয়া ফুটবল খেলেও ২-১ গোলে হেরে গেছে বাংলাদেশ। এই হারে এশিয়ান কাপে খেলার স্বপ্ন বড় ধাক্কা খেয়েছে। স্বাভাবিকভাবেই হতাশা ঘিরে ধরেছে পুরো দলকে। গত কয়েকদিন ধরে যে মাতামাতি, যে চাঁদের হাট বসেছিল তাতে আপাতত বিরতি। জাতীয় দলের ব্যস্ততা শেষ, এবার নিজ নিজ ক্লাবে ফিরে যাওয়ার পালা। গতকাল সিঙ্গাপুর ম্যাচের পর রাত ১০টার দিকে শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফিরে যায় বাংলাদেশ দল। লড়াই শেষে এবার সুটকেস গুছিয়ে বাড়ি ফেরার পালা। বুধবার সকাল ১০টার মধ্যে হোটেল ছাড়ার ব্যাপারে আগে থেকেই বাফুফের নির্দেশনা ছিল। বাংলাদেশ দলের ২ প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও সমিত সৌম্য এরই মধ্যেই ঢাকা ছেড়েছেন। সকাল 6:45টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তারা। হামজার গন্তব্য ইংল্যান্ড হলেও সমিত যাবেন কানাডায়। এর আগে ভোর 4টার দিকে তারা হোটেল ছাড়েন। হামজার বাবা মা আজই আরেকটি ফ্লাইটে ঢাকা ছাড়বেন। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।